শিশুদের অনলাইন নিরাপত্তায় যুক্তরাজ্যের কড়া পদক্ষেপ। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার নতুন ছক ইসরায়েলের। ভারতকে সবসময় শক্তিশালী ও প্রস্তুত থাকতে হবে মোদি। ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার 15 ফেব্রুয়ারি ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয় শিশুদের জন্য ক্ষতিকর এবং এআই এর মাধ্যমে তৈরি অবৈধ কন্টেন্ট ঠেকাতে সরকার দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে যাচ্ছে। স্টারমার বলেন, প্রযুক্তি যত দ্রুত বদলাচ্ছে আইনকেও ততটাই শক্তিশালী ও আধুনিক হতে হবে। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার আগামী মার্চ থেকে একটি জনমত যাচাই কনসালটেশন প্রক্রিয়া শুরু করবে। সেখানে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় আনা হবে। কি থাকছে নতুন নীতিমালায়? এআই চ্যাটবট ও প্ল্যাটফর্মগুলোকে বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইন কঠোরভাবে মানতে হবে। কারও সম্মতি ছাড়া এআই দিয়ে ঘনিষ্ঠ বা আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। শিশুদের লক্ষ্য করে ক্ষতিকর এআই কন্টেন্ট শনাক্ত ও অপসারণে প্রযুক্তি কোম্পানিগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে উত্তেজনা আরও স্পষ্ট হচ্ছে। আলোচনা ব্যর্থ হলে ইরানে সম্ভাব্য ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে, এই আশ্বাস গত ডিসেম্বরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি বরাতে জানা গেছে, গত ডিসেম্বরে এক বৈঠকে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানান, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ভেঙে গেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েলের সামরিক অভিযানে ওয়াশিংটন পাশে থাকবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম রোববার এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে আলোচনার ফোকাস এখন আর ইসরায়েল হামলা চালাবে কিনা এই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে কিভাবে সেই অভিযানে সহায়তা করতে পারে সেটি এখন মূল আলোচ্য। প্রস্তাবিত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার এরিয়াল রিফিউলিং ব্যবস্থা, হামলার পথে থাকা প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করতে জটিল কূটনৈতিক সমন্বয়। 1967 সালের পর এই প্রথম অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। রোববার 15 ফেব্রুয়ারি ইসরায়েলি সরকারের অনুমোদন পাওয়া একটি প্রস্তাবের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্জো। কেন এই সিদ্ধান্ত বিতর্কিত? ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতেই ভূমি নিবন্ধন প্রক্রিয়া নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ফিলিস্তিনিদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ এবং ধাপে ধাপে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত ডিফ্যাক্টো অ্যানেক্সেশন করার একটি সুপরিকল্পিত কৌশল। 1984 সাল থেকে এই নিবন্ধন প্রক্রিয়া কার্যত স্থগিত ছিল। এখন তা পুনরায় চালু হলে ফিলিস্তিনিদের জন্য ভূমির মালিকানা প্রমাণ করা আরও কঠিন হয়ে পড়বে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জমি স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণার ঝুঁকি বাড়বে। বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতকে সবসময় প্রস্তুত ও শক্তিশালী থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। প্রতিরক্ষা খাতের রেকর্ড বাজেট বরাদ্দ সেই কৌশলই প্রতিফলিত করে। মোদি জানান, গত এক দশকে প্রতিরক্ষা খাতে যেসব সংস্কার হয়েছে তার বাস্তব ফলাফল সাম্প্রতিক বিভিন্ন অভিযানে স্পষ্ট হয়েছে। তবে তিনি বলেন, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি বা আধুনিকায়নকে কোনো একক ঘটনার সঙ্গে যুক্ত করে দেখা ঠিক নয়। 2026-27 অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 7,85,000 কোটি রুপি, যা আগের বছরের তুলনায় 15% বেশি। এটি সব মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ। প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের জন্য 1,85,000 কোটি রুপি রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় 25% বেশি। 3 বাহিনীর মূলধনী ব্যয়ের জন্য বরাদ্দ প্রায় 2,20,000 কোটি রুপি। এর 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম কেনার জন্য নির্ধারিত। তিনি আরও জানান, এতে জাতীয় নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে
এবং দেশীয় শিল্পভিত্তি আরও শক্তিশালী হবে। ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে এবং এটি এখন আর কেবল কর্মী বা অ্যাক্টিভিস্ট পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্দোলনটি ধীরে ধীরে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছেছে। এই প্রবণতার সূচনা হয় আয়ারল্যান্ডে, যেখানে এক সুপারমার্কেট কর্মী গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েলি ফল ও সবজি বিক্রি করতে অস্বীকৃতি জানান। শুরুতে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও ট্রেড ইউনিয়ন ও জনসমর্থনের চাপে কর্তৃপক্ষ তাকে পুনর্বহাল করতে বাধ্য হয়। ঘটনাটি ইউরোপ জুড়ে কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে ট্রেড ইউনিয়নগুলো প্রস্তাব পাশ করে জানায় নৈতিক অবস্থানের কারণে কোনো কর্মীকে ইসরায়েলি পণ্য বিক্রি বা পরিবহনে বাধ্য করা যাবে না। একই সঙ্গে যুক্তরাজ্যের কো-অপারেটিভ এবং ইতালির কো-অপ অ্যালেঞ্জা ৩.০ এর মতো বড় রিটেইল চেইন গাজা যুদ্ধের প্রতিবাদে তাদের শেলফ থেকে কিছু ইসরায়েলি পণ্য সরিয়ে নেয়। অ্যাক্টিভিস্টরা এই আন্দোলনকে ১৯৮৪ সালের আয়ারল্যান্ডের ডান স্টোর্স আন্দোলনের সঙ্গে তুলনা করছেন, যা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথ তৈরি করেছিল। রাষ্ট্রীয় পর্যায়েও এর প্রভাব পড়ছে। স্পেন ও স্লোভেনিয়া অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্লোভেনিয়ায় এই আইন ২০২৫ সালের আগস্ট থেকে এবং স্পেনে ২০২৬ সালের শুরু থেকে কার্যকর হবে।